চলো ওয়েলকাম টু WPSC वाला। তো তোমরা দেখতে পাচ্ছ পিছনে আমাদের বিভিন্ন ব্যাচেসগুলো চলছে। আচ্ছা, আজকে আমাদের 3 নম্বর লেকচার হবে, যেটা আমরা শুরু করেছি টপ 500 MCQ SSC কে ধরে, ঠিক আছে? তো সেই সমস্ত আলোচনা আমাদের ক্লাসে যেরকম হয় চলবে, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমাদের ক্লাস প্রত্যেক শুক্রবার বিকালে চলে আসে, প্রত্যেক শুক্রবার তোমরা এই ক্লাসটাকে দেখতে পাবে, ঠিক? ব্যাচেস ধরো আমাদের দেখো আরআরবি গ্রুপ ডির নোটিফিকেশন বেরিয়ে গেছে বাবু, তাই রূপসী বাংলা ব্যাচটা শুরু হয়ে গেছে। আরআরবি গ্রুপ ডি নোটিফিকেশন এসে গেছে, রূপসী বাংলা লেটেস্ট ব্যাচ, যেটা গ্রুপ ডিকে নিয়েই হবে। বাকি উত্তরণ এসএসসি-কে নিয়ে, দুরন্ত এক্সপ্রেস এনটিপিসি-কে নিয়ে, পিএসসি মিসলিনিয়াস, তারপরে টার্গেট ব্যাচ, সক্ষম 2.0 চলছে। আচ্ছা, ধরো তোমরা বিসিএসও স্টেটের এক্সামও প্রস্তুতি নিচ্ছ, কি সেন্ট্রাল মানে ধরো সেন্ট্রাল এক্সামের প্রস্তুতি, এসএসসি রেল সমস্ত নিচ্ছ, বা ওয়ান ডে এক্সামসগুলো করছো, তো সমস্ত এক্সামের একটাই ব্যাচ আমাদের, একটাই প্যাক রয়েছে, সেটা হয়েছে অপরাজিত 2.0 মহাপ্যাক। সেটাও তোমরা দেখতে পারো, 1 বছর 1.5 বছর 2 বছরের ভ্যালিডিটি তোমরা এই প্যাকটা নিতে পারবে, তোমাদের যেটা ভালো লাগবে সেটা নেবে। চলো, তো আজকে আমাদের ক্লাসের মধ্যে কি থাকছে, টপ 500+ MCQ, টপ 500+ MCQ যেটা আমরা শুরু করেছি, 500+ MCQ SSC সিরিজকে নিয়ে। এই ক্লাসটার আজকে 3 নম্বর লেকচার আমাদের রয়েছে, পার্ট 3 আজকে আমরা আলোচনা করব। আর যেভাবে আমরা ডিসকাশন করি সমস্ত সেইভাবে চলবে, প্রত্যেকটা কোশ্চেনের অপশন ভেঙে ভেঙে যেটা যেখানে দরকার পড়বে সেটা আমরা জেনে নেব। চলো, তো ক্লাসের দিকে ঝটপট চলে যাই, প্রথম কোশ্চেন দিকে শুরু করি। কোশ্চেন দিয়েছে আশিকানি হুইচ ইজ দ্য পার্ট অফ সপ্ত সিন্ধু ইজ দ্য নেম অফ হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স এট প্রেজেন্ট টাইম। দেখো এই কোশ্চেনটা এসছে আমাদের বেদিক এজ থেকে। কোথায় থেকে? বেদিক এজ বা বেদিক সিভিলাইজেশন থেকে এসছে। প্রশ্নতে দিয়েছে যে এই আশিকানি পুরনো নাম ছিল, নতুন নামটা কি? তো এইখানে অপশন দেখো, ঝেলম, ব্যাস, চেনাব, রবি। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে চেনাব। কি নাম হবে? চেনাব। চেনাব নতুন নাম, আগের নাম ছিল আশিকানি, যখন আর্যরা এসেছিল, ঠিক আছে? এবার ঝেলমের নাম কি ছিল বাবু? তো বলবে বিতাস্তা। বিতাস্তা আগের নাম ছিল। ব্যাস বিপাশা, আমি তোমাদেরকে মনে রাখার জন্য বলি বিপাশা বসু, তাই ব্যাস। রবিকে বলা হতো পৌরুষনী, পৌরুষনী, পৌরুষনী নামে জানতাম, ঠিক? আরও 3টে নদী ছিল, কারণ এখানে এদের লোকেশনকে আমরা সপ্ত সিন্ধু নামে জানতাম। সপ্ত সিন্ধু, সিন্ধুর কাছাকাছি টোটাল 7খানা নদী, সেটাকে বলা হতো সপ্ত সিন্ধু। তো 4টে তোমাদের বেরিয়ে গেছে, বাকি থাকলো সুতুদ্রি। আর সুতুদ্রি যে ছিল সেটা সতলেজকে বলা হতো। কাকে বলা হতো? সতলেজকে, ঠিক? সিমিলারলি সরস্বতী, সরস্বতী, তো সরস্বতী বলা হতো ঘাঘরকে, ঘাঘরকে বলা হতো সরস্বতী। আর সিন্ধু, তো সিন্ধু তোমরা জানো এখন প্রখ্যাত নদী, ফেমাস নদী, ইন্দস নামে আমরা জানতাম। এখন আমরা ইন্দস নামে জানি, আগের নামে ছিল সিন্ধু। তো এইটা হলো আমাদের প্রশ্নের, ঠিক? চলো, আমাকে বলবে যে এই বেদিক এজ কোন সাল থেকে কোন সালের মধ্যে ছিল, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। কোন সাল থেকে কোন সাল, কত দিন অবধি ছিল এই বেদিক এজে, কি হয়েছিল বাবু? তো বলবে এটা তোমাদেরকে কমেন্টে জানাতে হবে, আমাকে কমেন্টে বলবে ইয়ারটা, কারণ ইয়ার আসে বেদিক এজের, ইয়ার এক্সামে দেখা গেছে, এসএসসির এক্সামে। নেক্সট তোমরা বলবে যে বেদিক এজে 4টে বেদ ছিল কিনা, ঋগ্বেদ, यजुर, 3 नंबर साम एंड 4 नंबर अथर्व। अथर्ववेद, 4টে বেদ ছিল। তো ঋগ, यजुर, साम, अथर्व 4টে বেদ ছিল। এই বেদের মধ্যে কি কি ছিল সেটাও জানবে, যেরকম ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র, यजुर्वेदে রিচুয়ালস অ্যান্ড স্যাক্রিফাইস, তারপরে ওইদিকে अथर्ववेদের মধ্যে ব্ল্যাক ম্যাজিক और ম্যাজিক স্পেল, সাম বেদের মধ্যে মিউজিক, এই সমস্ত কিছু জেনে নেবে, ঠিক? সঙ্গে আর কি জানতে পারো বলো, যে এই 4টে বেদের 4টে উপবেদ ছিল, 4টে বেদের উপবেদ ছিল। আর সেই উপবেদগুলো কি কি? তো 4টে উপবেদ ছিল, 1 2 3 4, যেরকম আয়ুর্বেদ, আয়ুর্বেদ কার ছিল? ঋগের ক্ষেত্রে ছিল, ঋগ্বেদের, ঠিক? শিল্পবেদ, শিল্পবেদ ছিল তোমার অথর্বের ক্ষেত্রে। তারপরে গান্ধারবেদ, এই গান্ধারবেদ ছিল সামবেদের ক্ষেত্রে। আর ধনুর্বেদ, ধনুর্বেদ ছিল তোমার কার ক্ষেত্রে? তো বলবে লাস্টে বেঁচে গেছে यजुर, তাই এখানে यजुर्वेদের ক্ষেত্রে ধনুর্বেদ ছিল। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে গেলাম।
বলছে হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট উইল ইউ ফাইন্ড দ্য টিবেটিয়ান বুদ্ধি গোল্ডেন টেম্পল? তিবেতিয়ান বুদ্ধি গোল্ডেন টেম্পল কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায় সেটা হলো প্রশ্নটা। এখানে দেখো অপশন দিয়েছে সিকিম, কর্ণাটকা, হিমাচল প্রদেশ আর তামিলনাড়ু। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে তিবেতিয়ান গোল্ডেন টেম্পল পাওয়া যায় কর্ণাটকার মধ্যে। কোথায় পাওয়া যায়? কর্ণাটকে পাওয়া যায়। ঠিক, আচ্ছা আগে আসো। ইলোরা রক কাট টেম্পলস কোন রাজ্যের মধ্যে পাওয়া যায়? এইটা তোমাকে প্রশ্ন দেবে, এই এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন এটা হলো উদয়গিরি আর খণ্ডগিরি কেভস, উদয়গিরি অ্যান্ড খণ্ডগিরি কেভস কোন রাজ্যের মধ্যে পাওয়া যায়? এই দুটো তোমরা খাতায় লিখে রাখবে, সঙ্গে কমেন্টেও জানিয়ে রাখবে। ঠিক, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছে স্টেট বার্ড অফ রাজস্থান। রাজস্থানের স্টেট বার্ড কি? রাজস্থানের স্টেট বার্ড কি? তোমরা এখানে বলতে পারো যে দেখো অপশন দিয়েছে ইন্ডিয়ান রুলার, ক্রেন, ক্রেন, এশিয়ান কুকু, সোন চিড়িয়া, দ্য গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে দ্য গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। সোন চিড়িয়া বা গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড আমাদের অ্যান্সার হয়ে যাবে। সোন চিড়িয়া और গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। তাহলে হোমওয়ার্ক হিসাবে বের করা যাবে তোমাদের জন্য যে স্টেট অ্যানিমাল কি, স্টেট অ্যানিমাল কি, প্রথম কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন যে এখানকার সিএম এর নাম কি, চিফ মিনিস্টার এট প্রেজেন্ট কে, গভর্নর এট প্রেজেন্ট কে, গভর্নর এট প্রেজেন্ট কে তোমার রাজস্থানে হয়ে যাবে। পুষ্কর ফেয়ার, পুষ্কর ফেয়ার কোথায় হয়? পুষ্কর ফেয়ার তুমি বলবে পুষ্কর ফেয়ার এইখানে হয় রাজস্থানে। ফেমাস পুষ্কর ফেয়ার কোথায় হচ্ছে? রাজস্থানে হচ্ছে। পুষ্কর মেলা যেটাকে বলা হয় বা পুষ্কর ফেয়ার আমরা নামে জানি। ঠিক, এটা হয়ে গেল। তো এই সমস্ত কোশ্চেন রাজস্থান থেকে বেরোচ্ছে। নেক্সট, অ্যাট উইচ প্লেস ওয়াজ দ্য স্যাফরান মিশন ইনিশিয়েটেড ইন 2010? প্রশ্ন স্ট্যাটিক দিয়েছে যে স্যাফরান মিশন, স্যাফরান মিশন কোথায় ইনিশিয়েট করা হয়েছে 2010-এ? ঠিক আছে, জাফরান যেটাকে বলে স্যাফরান, ওই যে অজয় দেবগন যুবা কেসরি, তো ওইটা না আমরা যেটা খাই বিরিয়ানিতে দেওয়া হয় স্যাফরান, তো সেই স্যাফরানের সম্বন্ধে বলছে। তো স্যাফরান সবচেয়ে ভালো কি হয়? জম্মু অ্যান্ড কাশ্মীর, তাই হবে জম্মু অ্যান্ড কাশ্মীর এখানে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, স্যাফরান যে প্লান্টের কোন পার্ট আমরা খাই, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। প্লান্টের কি পার্ট হয়, কি পার্ট আমরা পাই, কি পার্ট থেকে পাই, সেটা হলো তোমাদের জন্য হোমওয়ার্ক যে প্লান্টের বা গাছের কোন পার্ট থেকে স্যাফরন আমরা বের করি। ঠিক, নেক্সট দেখো জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল এসেছিল। তো জম্মু অ্যান্ড কাশ্মীর একটা নিউ ইউনিয়ন টেরিটরি হিসাবে আমরা জানি, সেটা কোন ডেতে লাগু হয়? বলবে 31 অক্টোবর 2019 সালে এটা শুরু হয়। 31 অক্টোবর 2019 সালে হয়। আর এই যে 31 অক্টোবর 2019 সালে হয়, এই ডেকে আমরা ন্যাশনাল ইউনিটি ডে হিসাবে পালন করি কি না? ইউনিটি ডে হিসাবে পালন করি, ন্যাশনাল ইউনিটি ডে হিসাবে আমরা পালন করি। দুটো ভাগ করে যখন আর্টিকেল 370 অ্যাব্রোগেশন হয় তখন দুটো পার্টে ভেঙে যায়। সেটা ছিল একটা লাদাখ ইউনিয়ন টেরিটরি, একটা জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরকে উইথ লেজিসলেচার বলেছে আর এটাকে উইদাউট লেজিসলেচার বলেছে। জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে রিসেন্টলি ইলেকশন হলো, সেখানে ন্যাশনাল কনফারেন্স উইথ কংগ্রেস দুটো দল মিলে গভর্নমেন্ট ফর্ম করেছে, যেটার সিএম কে হয়ে গেল, নাকি সিএম যদি বলে তাহলে বলবে সিএম ওমর আবদুল্লাহ রিসেন্টলি সিএম চেঞ্জ হয়েছে। আগে নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য লাস্ট তীর্থাঙ্কর অফ দ্য জৈনস? জৈন ধর্মের লাস্ট তীর্থাঙ্করের নাম কি ছিল? প্রশ্ন হলো বর্ধমান মহাবীর, না চন্দ্রপ্রভা, নাকি ঋষভনাথ, নাকি পদ্মপ্রভা। ঠিক, তো এসএসসির ক্ষেত্রে দেখো 24 জন টোটাল তীর্থাঙ্কর ছিল এখানে। কতজন? 24 তীর্থাঙ্কররা ছিল। আর এই 24 জন তীর্থাঙ্করের মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে ফার্স্ট, সেকেন্ড,
23rd 24 তোমাদের এক্সামে সব লাগবে না, ঠিক। তো এখানে 24 নম্বর যখন জিজ্ঞেস করেছে, তো 24 নম্বরের অ্যান্সার হয়ে যাবে বর্ধমান মহাবীর। কি হয়ে যাবে? বর্ধমান মহাবীর, ঠিক। আচ্ছা, এই মহাবীর ওয়াজ কন্টেম্পোরারি টু গৌতম বুদ্ধ, সময়কাল সেম ছিল, ওই জন্য কন্টেম্পোরারি বলা হয়, কন্টেম্পোরারি টু বুদ্ধা, কন্টেম্পোরারি টু গৌতম বুদ্ধা। মহাবীরের জন্ম হয়েছিল 540 BC, কোথায়? কুণ্ডগ্রাম। কোথায় হয়েছিল? কুণ্ডগ্রাম। আর সেই কুণ্ডগ্রাম রয়েছে বৈশালীতে। কোথায় রয়েছে? বৈশালী ডিস্ট্রিক্ট ইন বিহার, ঠিক। মৃত্যু হয় 4 + 2 করো 6 + 2 করো 8, 468 BC। সেটা ডেথ হয়েছিল না 468 BC-তে। কোথায়? পাওয়াপুরি, নিয়ার পাটনা। পাওয়াপুরি, পাটনাতে ইনার মৃত্যু হয়েছিল, ঠিক। ইনার যে সিম্বল, 24 নম্বর তীর্থাঙ্কর ছিলেন, তো ইনার সিম্বল কি ছিল? বলবে সিম্বল ছিল লায়ন। কি সিম্বল? লায়ন ছিল। দেখো নেক্সট বলছে এখানে, নেক্সট তোমাকে বলবে যে জৈনরা কোন ধর্ম প্রচার প্রসার করত। তো জৈনিজম বেসিক্যালি ছিল, জৈনিজমের প্রচার প্রসার ল্যাঙ্গুয়েজটা ছিল প্রাকৃত। কি ছিল? প্রাকৃত। জৈন বা জিনা মানে কি? যে বিজয়ী হয়ে যাবে, যে নিজেকে জিতে নেবে, কনকুয়েরার নামে আমরা জানি। কি নামে জানি? কনকুয়েরার নামে আমরা জানি, ঠিক। এত কিছু তোমাদেরকে বলা হলো, খাতায় নোট করতে থাকবে। ওয়ে ডিড মহাবীর অ্যাটেন সালভেশন? সালভেশনের মতো যখন বলে, তো সালভেশন মানে হলো মোক্ষ, মানে মৃত্যু কোথায় হয়, মৃত্যু কোথায় হয় বা মোক্ষ কোথায় পায়। তো সোনগিরি, পাওয়াপুরি, শ্রাবণা বেলাগোলা না মাউন্ট আবু। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে, এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে পাওয়াপুরি। এক্ষুনি তোমাদেরকে আগে স্লাইডেই বলে আসলাম, পাওয়াপুরি হয়ে যাবে। এই যে পাওয়াপুরিতে সালভেশন পেলেন, সালভেশনকেই মোক্ষ বলা হয়। কি বলা হয়? ডেথ, মৃত্যু হয়েছে। তো মৃত্যু যে হয়েছে ওনার হয়েছিল 468 BC-তে। আর এই 468 BC কোথায় হয়েছে? তুমি বলবে এটা পাওয়াপুরিতে হয়েছে। কোথায় হয়েছে? পাওয়াপুরি। এই পাওয়াপুরি জায়গা কোথায়? বলবে পাটনার কাছে। কোথায়? অ্যাট প্রেজেন্টে পাটনার কাছে। ক্লিয়ার? আচ্ছা, শ্রাবণাবেলাগোলাতে এইখানে সালভেশন বা ডেথ হয় কার? তো বলবে ডেথ অফ কার? চন্দ্রগুপ্ত মৌর্য। এই জায়গাতে হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য। আর এই জায়গাটা সাউথ ইন্ডিয়া, মাইসুরের কাছে, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু এখানে হয়েছিল বা সালভেশন উনিও পেয়েছেন। ক্লিয়ার? তো এটা বোঝা গেছে লর্ড মহাবীরের। আচ্ছা, লর্ড মহাবীর জ্ঞান বা এনলাইটমেন্ট কোথায় পেয়েছিল? এনলাইটমেন্ট কোথায় পেয়েছিল সেটা তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে হবে। 3 নম্বর প্রশ্ন, হু স্টার্টেড দ্য টেম্পল এন্ট্রি মুভমেন্ট ইন 1927? দেখো 1927 বলতে গেলে আমরা ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল মুভমেন্টের ফেজে চলে এসেছি। আর ন্যাশনাল মুভমেন্টের ফেজে তুমি যখন দেখো, তখন আস্তে আস্তে আমাদের সোসাইটিতে ডিপ্রেস ক্লাস, মানে ছোট জাতি সিস্টেম চলে এসছে। তো ওদেরকে মন্দিরেতে এন্ট্রি করে দেওয়া হতো না। তো 1927 সালে এমজি রানাডে না ভীমরাও আম্বেদকর না মহাত্মা গান্ধী না অ্যানি বেসান্ত কে শুরু করেছিল? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ভীমরাও আম্বেদকর। যেহেতু ইনি নিজে ডিপ্রেস ক্লাস থেকে ছিলেন, তাই ইনি শুরু করেছিলেন টেম্পল এন্ট্রি মুভমেন্ট ইন দ্য ইয়ার 1927, ঠিক। আচ্ছা, অ্যানি বেসান্টকে তুমি জানো, কি নামে জানো? তো বলবে অ্যানি বেসান্টের সম্বন্ধে কি জানবে? বলবে ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ আইএনসি। কোন সেশন? বলবে ক্যালকাটা সেশন অফ 1917, ঠিক। ইনি 1916 সালে হোম রুল মুভমেন্ট শুরু করেছিলেন। হোম রুল মুভমেন্ট শুরু করেছিলেন কোথায়? তো বলবে আদ্যার কোন জায়গায়? মাদ্রাসে, মাদ্রাস, ঠিক। নেক্সট, এখানে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে যে এমজি রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে একটা সোসাইটি বা সমাজ ফর্ম করেছিলেন, সেটা অবশ্যই তোমরা বলবে, কমেন্টে আমাকে বলবে। কোথায় বলবে? কমেন্টে আমাকে জানাবে যে কোথায় হয়েছিল, ঠিক। তো এটা ঘটনাটা 1927 সালে টেম্পল এন্ট্রি BR আম্বেদকর। ক্লিয়ার? নেক্সট,
ব্যাক টু বেদাস ওয়াজ দ্য স্লোগান অফ হুইচ রিফর্ম মুভমেন্ট? ব্যাক টু বেদা কে বলেছিল? দেব সমাজ, ব্রহ্ম সমাজ, প্রার্থনা সমাজ নাকি আর্য সমাজ? কি হবে এটা আমার অ্যান্সার? ঠিক, তো এখানে অ্যান্সারটা আমাদের হয়ে যাবে, এখানে আর্য সমাজ হয়ে যাবে। কি হয়ে যাবে? আর্য সমাজ। এই আর্য সমাজকে শুরু করা লোক বলবে দয়ানন্দ সরস্বতী। কি হয়ে যাবে? দয়ানন্দ সরস্বতী। সরস্বতী শুরু করেছিল দয়ানন্দ সরস্বতী। ঠিক, ব্যাক টু বেদাস স্লোগান দিয়েছিল। এই দয়ানন্দ সরস্বতীর আর একটা নাম ছিল মূল শঙ্কর। কি নাম ছিল? মূল শঙ্কর, মনে রাখবে। ঠিক, দেব সমাজ তো ছাড়ো, ব্রহ্ম সমাজকে আগে দেখো। ব্রহ্ম সমাজ আমাকে বলবে কোন ইয়ারে প্রতিস্থাপন হয় ব্রহ্ম সমাজ। এটাকে ফাউন্ড করে কে? তো প্রতিস্থাপন করে কে? ফাউন্ডেড বাই আমাদের বেঙ্গলের ফেমাস রাজারাম মোহন রায়। কি হয়ে গেল? রাজারাম মোহন রায়, ইনি ফাউন্ড করেছিলেন এইটাকে। ঠিক, প্রার্থনা সমাজ তোমরা হোমওয়ার্কে জানাও, একজন ছিলে এ দিয়ে নাম ছিল, তোমার হোমওয়ার্কে কমেন্টে জানাবে এটা কি হয়। ঠিক, তো এইখানে অ্যান্সার আমরা পেরিয়ে গেলাম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফেডারেল স্ট্রাকচার, ফেডারেল ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ফেডারেল ফিচারের সিস্টেমের মধ্যে পড়ে না। আগে জানবে ফেডারেল মানে কি। এই ফেডারেশন বা ফেডারেল স্ট্রাকচারটা আমরা নিয়ে এসেছি কানাডা থেকে। কোথা থেকে নিয়ে এসেছি? কানাডা থেকে নিয়ে এসেছি। কোথা থেকে? কানাডা থেকে। আর এই যে কানাডা থেকে নিয়ে এসেছি, সেইটা ফেডারেল স্ট্রাকচার মানে হলো ডিভিশন অফ পাওয়ার। ডিভিশন অফ পাওয়ার মানে পাওয়ার যখন আমরা ভাগ করে দিই, ভাগ কাদের মধ্যে করে দিই? তো বলবে এক সেন্টার আর এক রাজ্যের মধ্যে ভাগ করে দিই। বা তুমি এটা বলতে পারো ডিভিশন অফ পাওয়ার বিটুইন দিদি এন্ড মোদি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিদি আর ওইদিকে নরেন্দ্র মোদি। তো এখানে কোনটা ফেডারেল স্ট্রাকচারের পার্ট নয় সেটা বলেছে। ডুয়েল ফর্ম অফ গভর্নমেন্ট, ডুয়েল গভর্নমেন্ট, হ্যাঁ, একটা সেন্টারে হয়, একটা রাজ্যের হয়। ডিভিশন অফ পাওয়ার অবশ্যই হয়, এখানে ডিভিশন অফ পাওয়ার হয়েছে। অল ইন্ডিয়া সার্ভিসেস ছাড়ো, রিটেন কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশন লেখা গেছে কিনা? হ্যাঁ, লেখা গেছে। তাহলে এখানে আমার অ্যান্সার হয়ে গেছে অল ইন্ডিয়া সার্ভিসেস। অল ইন্ডিয়া সার্ভিসেস কিন্তু এটা আমাদের ফেডারেল স্কিম বা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে পড়ে না। নিচের কোনটি ভারতীয় সংবিধানে ফেডারেল বৈশিষ্ট্য নয়? তো এইটা হয়ে যাবে আমাদের অল ইন্ডিয়া সার্ভিসেস। নেক্সট বলছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ডাউরি প্রহিবিশন অ্যাক্ট পাসড ইন ইন্ডিয়া? ডাউরি, যখন মেয়ের বিয়ে হয় তখন বাবার উপরে প্রচুর চাপ যে এত টাকা দিতে হবে, এত গয়নাকাটি দিতে হবে, হয় না? এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায় নর্থ ইন্ডিয়াতে। নর্থ ইন্ডিয়াতে বিহার, ইউপি, হরিয়ানা, রাজস্থান এগুলো জায়গাতে খুব বেশি দেখা যায় ডাউরি নিয়মটা। তো ডাউরি প্রহিবিশন অ্যাক্ট পাস করে কবে? তো সেটা হয়েছিল 1961-এ। কবে হয়েছিল? 1961-এ। প্রশ্নটা এটা যে সিমিলারলি হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস হয়েছিল। হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস হয়েছিল। সেই হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট কখন পাস হয়েছিল এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। একটা জিনিস বলে দিই, ইন দ্য ইয়ার 1800 সামথিংয়ে পাস হয়েছিল। এবার তোমরা বের করে নেবে। আরও বলে দিই, রিভোল্ট 1857 সালের বিদ্রোহের আগে পাস হয়েছিল। তাহলে সেখান থেকে তোমার অ্যান্সার বের করা উচিত। নেক্সট প্রশ্ন বলছে দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন অফ 1948 which of the following was not the monopoly of the central government? সেন্ট্রাল গভর্নমেন্টের মনোপলির মধ্যে কোনটা পড়ে না? ঠিক, তো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মনোপলির মধ্যে কোনটা এখানে পড়ছে না সেটা ছিল তোমার ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন অফ 1948। এটা কোনটার মধ্যে পড়বে না? তো এটার অ্যান্সার তোমাদের হয়ে যাবে আয়রন অ্যান্ড স্টিল। আয়রন অ্যান্ড স্টিলের মনোপলি সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে পড়ে নেই। যেটা পলিসি এসেছিল 1948-এ, তখন আমরা স্বাধীন জাস্ট হয়েছিলাম। এটা হবে আয়রন অ্যান্ড স্টিলের মধ্যে পড়ে না। অ্যাটমিক এনার্জি, রেলওয়ে আর আর্মস অ্যান্ড অ্যামুনিশন সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে পড়ে। নেক্সট দেখো, বলছে একটা বল রয়েছে, যেটার 3000 ইউনিট মোমেন্টাম রয়েছে। এক বল দিয়েছে, ধরো একটা বল, সেই বলের মোমেন্টাম পির ভ্যালুটা দিয়েছে 3000 ইউনিটস। ঠিক, এবার বলছে হোয়াট উইল বি দ্য বলস নিউ মোমেন্টাম ইফ ইটস ভেলোসিটি ইজ ডাবলড। দেখো, পি ইজ ইকুয়াল টু এমভি তো হয়, আমরা জানি
এ বলছে যে ভি যেটা ছিল এটাকে 2 টাইমস করে দাও, তাহলে ওর মোমেন্টামটা কি হবে। তো ভাই পি ইজ ইকুয়াল টু এম ভি, পির ভ্যালু অলরেডি 3000 আমাকে দিয়ে রেখেছে, আর এম আর ভি থাকবে, ভিটা 2 টাইমস করেছিল কিনা, এই ভিটা 2 টাইমস 2v হয়ে যাবে কিনা, 2v, যেহেতু 2v তো এর সাথে এটা ইনটু হবে, তাহলে পির ফাইনাল ভ্যালু আমার চলে আসবে 6000 ইউনিটস, 6000 ইউনিটস। দেখো অপশনে আছে কি, হ্যাঁ অবশ্যই আছে, তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 6000 ইউনিটস। কী হয়ে গেল 6000 ইউনিট, তাহলে এখানে 2 টাইমস যখন করে দিয়েছে, তাহলে এখানে মোমেন্টামটা নিউ মোমেন্টাম যখন হয়ে যাবে, নিউ মোমেন্টাম পি নিউ ইজ ইকুয়াল টু 6000 ইউনিটস চলে আসবে। আমাকে বলো এই যে দেখো পি ইজ ইকুয়াল টু এম ভি করলাম, মাস ইন্টু ভেলোসিটি, ভর ইন্টু বেগ, তো সেটা ক্ষেত্রে মাসকে আমরা মাপি কেজিতে, ভেলোসিটিকে আমরা মাপি মিটার পার সেকেন্ডে, তাই এটার এসআই ইউনিট কী বেরোলো, কেজি মিটার পার সেকেন্ড। আমাকে বলো এই এসআই ইউনিটটা কার সঙ্গে সমান, কার সঙ্গে বা কোন ইউনিটের সাথে সমান, কোন ইউনিটের সাথে সমান হবে, এটা এসএসসিতে প্রশ্ন দিয়েছিল, কোন ইউনিটের সাথে সমান হবে এটা অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে, কমেন্টে জানাবে। নেক্সট, দ্য মোশন অফ ড্যাশ বডি ইজ এন এক্সাম্পল অফ ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন কাকে বলা হয়, যখন উপর থেকে যে কোনো জিনিস ছেড়ে দাও তো ফ্রি ফল হয়, কি হয়, এই অ্যান্সার বলে ফেললাম রে ভাই, অ্যান্সারই বেরিয়ে গেল, তো কী বললাম, ফ্রি ফল হয়। এবার কোথায় ফ্রি ফল আছে, হ্যাঁ, তো এটা হলো ফ্রিলি ফলিং বডির মধ্যে সবসময় তুমি কি দেখতে পাবে, তো বলবে সবসময় আমরা দেখতে পাবো ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন কাকে বলা হয়, যদি সেটা জানতে চাও, ইউনিফর্ম মোশন কি, তো বলবে ইউনিফর্ম মোশন মানে হলো ইকুয়াল ভেলোসিটি বা বেগ ইন ইকুয়াল টাইম ইন্টারভাল, ইকুয়াল ভেলোসিটি ইন ইকুয়াল টাইম ইন্টারভাল, সেটাকে আমরা কী নামে জানি, ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন নামে জানি। ঠিক, ইউনিফর্ম মোশন মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের মধ্যে পড়ে, ইউনিফর্ম মোশন যেটা বলেছে তো এটাকে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন করে দাও, ভালো হয়ে যাবে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এটা হয়ে যাবে। আমাকে বলো তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্মল জি উইথ এসআই ইউনিট, স্মল জির ভ্যালু কি উইথ এসআই ইউনিট দিয়ে দেবে, স্মল জির ভ্যালু কি উইথ এসআই ইউনিট আমাকে জানাবে। নেক্সট, হোয়াট ডাজ ইট মিন ওয়েন অ্যান অবজেক্ট হ্যাজ এ পজিটিভ চার্জ, যে কোনো জিনিসের বা যে কোনো বস্তুর পজিটিভ চার্জ হয় তাহলে কি বোঝো, প্লাস চার্জ বেড়ে গেছে তাহলে কি বোঝো, বলবে ইট হ্যাজ মোর ইলেকট্রনস দ্যান প্রোটনস, না তখন ওটা নেগেটিভ হয়ে যাবে। ইট হ্যাজ মোর প্রোটনস দ্যান ইলেকট্রনস, হতে পারে, আগে দেখি। ইট হ্যাজ মোর নিউট্রনস দ্যান ইলেকট্রনস, নিউট্রাল হয়। ইট হ্যাজ মোর নিউট্রনস দ্যান প্রোটন, নিউট্রাল হয়, কোনো লাভই নেই। তো এটার ক্ষেত্রে হয়ে যাবে ইট হ্যাজ মোর প্রোটন দ্যান ইলেকট্রন, যদি ইলেকট্রনের সংখ্যা প্রোটন থেকে বেশি হয় তাহলে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি পজিটিভ চার্জ। দেখো প্রোটন সবসময় পজিটিভ চার্জের মধ্যে পড়ে, ইলেকট্রন সবসময় নেগেটিভ চার্জ ক্যারি করে, আর নিউট্রন সবসময় নিউট্রাল হয়ে থাকে, কি থাকে, নিউট্রাল। তো নিউট্রাল হয়ে গেল, তাই যখন প্রোটনের পরিমাণটা বাড়বে ইলেকট্রনের রেসপেক্টে তাহলে অবশ্যই পজিটিভ চার্জ। যেরকম ফর এক্সাম্পল আমি বলি সোডিয়াম 11টা ইলেকট্রন রয়েছে, 11টা প্রোটন রয়েছে, যদি এখান থেকে একটা ইলেকট্রন বাদ দিয়ে দিই, তাহলে এবার ইলেকট্রনের সংখ্যা 10 হয়ে গেল, প্রোটনের সংখ্যা 11ই থাকলো, তাহলে এখানে Na+ দাঁড়িয়ে গেল কিনা, তো এটা পজিটিভ চার্জ বেড়ে গেল কিনা, এখানে পজিটিভ চার্জ এসে গেছে কিনা, এখানে পজিটিভ চার্জ এসে গেছে, তাহলে প্লাস চার্জ একটা এক্সট্রা এসে গেছে। ঠিক, ক্লিয়ার। চলো নেক্সট, ম্যান্ডারিন ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ হুইচ অফ দ্য ফলোইং নেবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া, কোন দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ম্যান্ডারিনের মধ্যে পড়ে। তোমার ম্যান্ডারিন বুঝতে হয়তো খুব সমস্যা হতে পারে, যদি এই জিনিসটাকে আমি ভেঙে অন্য নাম দিয়ে দিই তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। ভেঙে দেবো,
চলো ভেঙে দেওয়া যাক। ভেঙে দিলাম। চলো এটাকে আমি বললাম যে চাইনিজ কোন দেশের অফিসিয়াল ভাষা। এবার তোমরা অ্যান্সার বুঝতে পারবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে চাইনা, এখানে অ্যান্সার হয়ে যাবে চীনের ম্যান্দারিন হলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ম্যান্দারিন। আচ্ছা কি বলছে আমাদের নেবারিং কান্ট্রি, চলো নেবারিং কান্ট্রি আমাদের সাথে কিভাবে বর্ডার শেয়ার করে সেটা একটা ট্রিকের মাধ্যমে আমরা জেনে নিই যে কোন দেশ আমাদের সাথে বর্ডার শেয়ার করে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল বর্ডার। একটা ট্রিক লিখবো, বচপন মে একটা ছেলে ছিল, একটা বাচ্চা ছিল, MBA করে ফেলেছে। बचपन में MBA किया, बचपन में MBA किया, बचपन में MBA किया। তো ব দিয়ে এখানে বাংলাদেশ বেরোচ্ছে, ব দিয়ে বাংলাদেশ, সবচেয়ে বেশি বর্ডার আমরা বাংলাদেশ থেকে শেয়ার করি। চ দিয়ে এখানে চায়না বেরোচ্ছে। প দিয়ে আমাদের সবচেয়ে প্রিয় মুল্ক যাকে বলা হয় পাকিস্তান, যে সব সময় আমাদের এগেনস্টে যাওয়ার ধারণায় থাকে, তো পাকিস্তান বেরিয়েছে। ন দিয়ে এখানে নেপাল বেরিয়েছে, চারটে দেশ হয়ে গেল। ম দিয়ে এখানে মায়ানমার বেরোচ্ছে। ব দিয়ে এখানে ভুটান বেরোচ্ছে। অ্যান্ড অ দিয়ে এখানে আফগানিস্তান বেরোচ্ছে। এই দেশের 7খানা দেশের সাথে আমরা বাউন্ডারি শেয়ার করি, যেটার মধ্যে সবচেয়ে বেশি বাউন্ডারি যদি বলা হয় আমরা বাংলাদেশের সাথে শেয়ার করি। সবচেয়ে বেশি 4000+ কিলোমিটার বাউন্ডারি আমরা শেয়ার করি উইথ বাংলাদেশ। সবচেয়ে কম যদি বাউন্ডারি শেয়ার করি তাহলে আফগানিস্তানের সাথে শেয়ার করি। সবচেয়ে কম, বোঝা গেছে বাবু? ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে তোমরা যদি পড়াশোনা করা শুরু করো, প্রত্যেকটা অপশানকে ধরে ধরে পড়তে শুরু করে দাও, কিচ্ছু বাদ যাবে না। তোমাদের সবচেয়ে বড় ভয়, আমি তো মাঝে সাঝে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সেরও কোশ্চেন ফেলবো, দেখবে তোমরা কি করে হয়। এটা সিরিজটা চলবে, চলতে থাকো। নেক্সট দেখো, ওয়ান অফ দ্য মেজর হাবস অফ ইনফরমেশন টেকনোলজি ইজ সিলিকন ভ্যালি। সবচেয়ে বেশি আইটির জন্য হাব হয়ে গেল, বড় হাব হয়ে গেল সিলিকন ভ্যালি। তোমাকে বলেছে এই সিলিকন ভ্যালি কোথায় রয়েছে, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক নাকি ক্যালিফোর্নিয়া। সিলিকন ভ্যালি নামে কাকে জানি? তো এখানে দেখো ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে, আর সিলিকন ভ্যালি এখানে হয়ে গেল ক্যালিফোর্নিয়াতে। চিপস বা সিস্টেম তৈরি হয় না আইটির জন্য, প্রচুর সিস্টেম হাব রয়েছে, বা মাইক্রো চিপসগুলো তৈরি হয়, চিপসগুলো যেটা বেসিক্যালি সিলিকন সেখানে ইউজ হয়, তাই সেখানে সিলিকন ভ্যালি নামে আমরা জানি। আচ্ছা, আমাদের দেশের সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কি? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কি হবে? সেই ক্ষেত্রে তুমি অ্যান্সার কি দেবে? সেই ক্ষেত্রে তুমি অ্যান্সার দেবে বেঙ্গালুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? বেঙ্গালুরু হয়ে গেল, বেঙ্গালুরু। নেক্সট, in which of the following years ADB, Asian Development Bank established? স্ট্যাটিক কোশ্চেন কিছু দিয়েছি বাবু। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এস্টাবলিশড হয়েছে, এটা হলো প্রশ্নটা। এডিবি কোন সালে এস্টাবলিশড হয়? তো এখানে দেখো এডিবি যেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সেটা এস্টাবলিশড হয়েছিল ইন দ্য ইয়ার 1966। ইন দ্য ইয়ার 1966 এই এডিবি ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? তুমি বলবে হেডকোয়ার্টার রয়েছে মানিলা। কোথায় রয়েছে? মানিলা। আর সেই মানিলা কোথায়? ফিলিপিন্স। কোথায়? ফিলিপিন্সে, ফিলিপাইন্স। আচ্ছা বলো, এই ফিলিপিন্স যেটা রয়েছে, ফিলিপিন্সের কারেন্সি কি আমাকে বলো। কারেন্সি কি হবে সেটা আমাকে কমেন্টে জানিয়ে রাখবে, ঠিক? কমেন্টে। তো এইখানে আমাদের অ্যান্সার 1966, আমাদের অ্যান্সার পেরিয়ে গেল 1966। নেক্সট প্রশ্ন, ড্যাশ ইজ ইউজ টু মেজার দ্য প্রেসার ইনসাইড দ্য আইজ অফ এ পারসন। চোখের মধ্যে যদি প্রেসার মেজার করতে হয়, চাপ যেটা মেজার করি, চাপের পরিমাণ মাপতে হয়, তাহলে কি ইউজ করব? টোনোমিটার, ম্যাকমিটার, ওডোমিটার, ভিস্কোমিটার। যদি আমি অ্যান্সার এটা নাও জানতে থাকি, এক্সামে যদি এই কোশ্চেনটা এসে থাকে, আমি করে ফেলবো। দেখবে কি করে ফেলবো? দেখো হয়তো সব কিছু তো জানবে না। ভিস্কোমিটার ভিস্কোসিটি মাপে, অডোমিটার স্পিড অফ ভেহিকল, স্পিডোমিটার যেটা হয় না, স্পিড মাপে। ম্যাকমিটার ম্যাক নাম্বারকে মাপে। ম্যাক মানে কি? ম্যাক মানে হলো যে কোনো জিনিসের স্পিড যখন মাপা হয়, যেরকম অগ্নি মিসাইলের, সেটাকে ম্যাক নাম্বারে মাপি আমরা।
অগ্নি 5 মিসাইলের ক্ষেত্রে ম্যাক নাম্বার ইউজ করি। তো ম্যাক যেরকম দেওয়া হয় ম্যাক 4.5, ম্যাক 4.5 যদি কারণ দেওয়া আছে, আমি অগ্নির বলছি না, তো সেটার ক্ষেত্রে বলবে স্পিড অফ সাউন্ডের 4.5 টাইমস যখন হয়ে যায় সেটাকে বলা হয় ম্যাক নাম্বার। এবার স্পিড অফ সাউন্ডের সাধারণত কত হয় বলবে 343 या 344 মিটার পার সেকেন্ড, এটা স্পিড অফ সাউন্ড হয়। তার এত গুণ করে দাও তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে, তার এত গুণ যদি করে দাও তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। এইটা হলো তোমার ম্যাক নাম্বারের কেসটা, তো সেটাকে বলা হয় ম্যাক মিটার। বাকি থাকলো কি বাবু, টোনোমিটার। অ্যান্সার আমাদের হয়ে যাবে টোনোমিটার। আমি জানি না তাও আমি অ্যান্সার করে ফেলেছি, আমি জানি না তাও আমি অ্যান্সার করতে পেরেছি, সেই জিনিসটা তোমাদেরকে শেখাচ্ছি যে তোমরা এটা জানো, এরকম করো যে তুমি জানো না তাও অ্যান্সার করে ফেলেছো। যদি নাও জানতে থাকো, ধরো আমি এটা জানতাম বলে বলছি, কিন্তু যদি নাও জানতে থাকতাম তাও এটা অ্যান্সার করতে পারতাম আমি। অপশন দেখো ভাই, এসএসসি অপশন দেখে, অপশন না দেখলে হবে না, এসএসসি তো অপশন দেখতে হয় সব সময় অপশনের দিকে যাবে। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাটমিসিটি অফ ফসফরাস? ফসফরাসের অ্যাটমিসিটি কি হয়? পলি অ্যাটমিক, মনো অ্যাটমিক, ডাই অ্যাটমিক নাকি টেট্রা অ্যাটমিক? দেখো, মনো মানে 1, ডাই মানে 2, টেট্রা মানে 4, পলি মানে 2 থেকে বেশি। তো দেখো আমরা সবসময় P4 নামে লিখি কিনা, P4 এরকম লিখি কিনা, তাহলে এখানে টেট্রা অ্যাটমিক এটার অ্যান্সার হয়ে যাবে। কি হয়ে যাবে? টেট্রা অ্যাটমিক, অ্যাটমিসিটি অফ তোমার ফসফরাস কি হয়ে যাবে? P4, টেট্রা অ্যাটমিক। আচ্ছা, ফসফরাস দেখো, ফসফরাস আমরা ম্যাচস্টিকে ইউজ করি। কোথায় ইউজ করি? ম্যাচস্টিকে। তো ফসফরাসের বিভিন্ন ধরন আছে, মাচিসে ইউজ করি। বলো তো ম্যাচস্টিকে কি ধরনের, হুইচ ফসফরাস ইজ ইউজ? কারণ এটার আইসোটোপ আছে, তো হুইচ ফসফরাস ইজ ইউজড, কোন ফসফরাসকে ইউজ করা হয় সেইটা হলো তোমার প্রশ্ন বলতে হবে। কোন ফসফরাস ইউজ করা হয় সেটা তোমাদেরকে জানতে হবে। নেক্সট, দ্য ফার্স্ট ইলেকট্রন সেল হুইচ ইজ নিয়ারেস্ট টু দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কাছে থাকলে n নাম্বার অফ ইলেকট্রনস রাখে, ওয়ার n ইজ ইকুয়াল টু, দেখো চলো বানিয়ে ফেলি, স্ট্রাকচারটাই তৈরি করে দেওয়া হোক, সবচেয়ে ভালো হবে। এইটা হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কাছে এটা থাকে, তারপরে থাকে আরেকটা, তারপর থাকে আরেকটা, কটা হলো 1 2 3 4, JKL আর MN, আরেকটা দিয়ে দাও, ঠিক। আচ্ছা, এইটা হলো তোমার নিউক্লিয়াস, পজিটিভলি চার্জড, এটা J, এটা K, এটা L, এটা M, ঠিক। জেটার ক্ষেত্রে বলছে জেতে কত ইলেকট্রন থাকে। এবার জে কে বের করার জন্য এখানে ফর্মুলা দিয়েছিল নাম্বার অফ ইলেকট্রনস ইজ ইকুয়াল টু, number of electrons is equal to 2n square, where n is equal to, cell number। এবার জে কে বলেছি, ওরে বাবারে জিতু যে শুরু হয়েছে আমার নাম, তো ওই জন্য জে বলে ফেলেছি, জে না, KLMN এটা হবে। এবার কে 2n স্কোয়ার করো, কে সেল নাম্বার কত, এ কি না, তো 2 ইন্টু একের বর্গ বের করতে গেলে 2 ইলেকট্রনস এখানে থাকবে, 2টো ইলেকট্রনস পাওয়া যাচ্ছে। নেক্সট যদি যাও তাহলে 2 এল এর ক্ষেত্রে 2 এর ইন্টু 2 এর স্কোয়ার, তোমাদের রাজকুমার স্যারকে নিয়ে আসো, স্কোয়ার করছি, 2 এর স্কোয়ার কত হয়ে যাবে 4, তো 8খানা ইলেকট্রনস হয়ে যাবে। এম এর ক্ষেত্রে এইবার তুমি 3 এর বর্গ বের করো, 3 এর স্কোয়ার 9, কিউব লিখছি কেন ভাই, 3 এর স্কোয়ার, তো সেই ক্ষেত্রে হয়ে যাবে 9, 9 2 18, 2 ইন্টু 9, তো 9 2 18টা ইলেকট্রনস বসবে। এন এর ক্ষেত্রে তুমি বলবে 2 ইন্টু 4 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার 16 হয়, তো 2 ইন্টু 16, 16 দুগুণ 32 হয়ে গেল, এখানে 32টা ইলেকট্রন বসবে। আমাকে প্রথম সেল ক্লোজেস্ট বা নিয়ারেস্ট টু নিউক্লিয়াস 2 অ্যান্সার হয়ে যাবে, 2 অ্যান্সার হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই, ঠিক। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আইসোটোপস। আইসোটোপসের সম্বন্ধে তুমি কি জানো? এটা আমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়ি। আইসোটোপস মানে কি? দেখো, আইসোটোপ বলে কি বোঝায়, আইসোটোপস, আইসোটোনস, আইসোবার্স। আইসোটোপস মানে সেম অ্যাটমিক নাম্বার, যখন অ্যাটমিক নাম্বার সেম হয়ে যায়, অ্যাটমিক নাম্বার সেম হয় কিন্তু মাস নাম্বার আলাদা হয়ে যায়, ডিফারেন্ট
মাস নাম্বার, সেটাকে আমরা আইসোটোপ নামে জানি। লেটস আন্ডারস্ট্যান্ড উইথ এন এক্সাম্পল। বললাম ক্লোরিন, ক্লোরিন 17, নিচের ঘাতগুলো সেম, 17, উপরে যদি দিই 35, উপরে যদি দিই 37, বসিয়ে দিলাম। এই দুটোকে আমরা আইসোটোপস নামে জানবো, এটাকে আমরা ক্লোরিনের আইসোটোপ বলবো। সিমিলারলি যদি বলি হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 তো সেই ক্ষেত্রে আমরা পাবো H1 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 3, 1 2 3। ঠিক, এই দেখো এই যে হাইড্রোজেন, এটার কোনো নিউট্রন নাই। নাম্বার অফ নিউট্রনস, এটা তোমাকে বলবে নিউট্রনস কটা ছিল, তো নাম্বার অফ নিউট্রনস এখানে বলবে 0। কটা নিউট্রনস? 0টা নিউট্রন। কটা নিউট্রন? 0। তাহলে বের করো, বের করা যাক। সেম নিউট্রন সেম প্রোটন, সেম অ্যাটমিক নাম্বার, বাট হ্যাঁ সঠিক পেয়ে গেলাম আমরা বি। সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার, সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট, ভিন্ন ভর সংখ্যা যখন থাকবে। সেম অ্যাটমিক নাম্বার সেম এখন হবে না, সেম নিউট্রন এটা ছেড়ে দাও। তাহলে আমাদের অ্যান্সার তো পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে, হুইচ অফ দ্য ফলোইং লিকুইডস ক্যান ডিজলভ নোবেল মেটালস সাচ অ্যাজ গোল্ড অ্যান্ড প্ল্যাটিনাম। কোথায় এই গোল্ড আর প্ল্যাটিনাম ডিজলভ করা যাবে? গোল্ড আর প্ল্যাটিনাম মানে সোনা, আর প্ল্যাটিনাম খুবই দামি কিনা, তো নোবেল মেটালস বলছে এটা কোথায় ডিজলভ করা যায়? ফর্মিক অ্যাসিড, অ্যাকোয়ারিজিয়া, অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরোফর্ম। কোথায় হবে এটা তোমাকে বলতে হবে। চলো দেখা যাক। দেখো আমরা অ্যাসিড বেস সল্ট, ক্ষার, অম্ল আর নুনের মধ্যে পড়েছি যে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ এমন একটা জিনিস যেখানে মিক্সচার হয় কনসেন্ট্রেটেড HCl ইজ টু কনসেন্ট্রেটেড HNO3। হ্যাঁ, কি রেশিওতে মিক্স করে? 3:1, উল্টো করে দিলে 1:3। তো এইখানে যখন আমরা ডিজলভ করি, এটা কাজই হলো যে ডিজলভ করা যায়। কিসের ডিজলভ করার জন্য? এই গোল্ড আর প্ল্যাটিনামকে। তাহলে আমাদের এইখানে অ্যান্সার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ নামে জানি আমরা। ঠিক, ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? পিঁপড়ে কাটলে, পিঁপড়ে কামড়ালে, তো এটাকে অ্যান্ট স্টিং এর নামে জানবে, অ্যান্ট স্টিং। অ্যাসিটিক অ্যাসিড ভিনেগারে আমরা পাই। ক্লোরোফর্ম তোমরা জানো মানুষকে বেহোশ করার জন্য লাগে। ঠিক, তো ক্লোরোফর্ম। হোয়াই ডু ইউ কল এ বেস দ্যাট ডিজলভস ইন ওয়াটার? হোয়াট ডু ইউ কল? কি বলবে? পানিতে যখন একটা বেস বা ক্ষার যখন ঘুলে যাবে, পুরোপুরি মিশে যাবে, সেটাকে কি বলো তোমরা? প্রশ্নটা হলো এটা, এটাকে কি বলা হয়? তো তোমরা দেখো ওইটাকে আমরা কি বলি? ওইটাকে আমরা বলবো অ্যালকালি। দেখো স্ট্রং বেস, কমপ্লিটলি, পুরোপুরি ডিসোসিয়েটস ইন জল, H2O, ওদেরকে বলা হয় স্ট্রং বেস। আর যেই বেসগুলো কমপ্লিটলি জলে ঘুলে যায় ওদেরকে আমরা বলি অ্যালকালি। কি নামে জানি? অ্যালকালি নামে আমরা জানি। তো এখানে আমাদের হলো অ্যালকালি অ্যান্সার। তাহলে এখানে আমাদের কি বেরিয়ে গেছে? অ্যালকালি অ্যান্সার হয়ে গেল। কি হলো? অ্যালকালি বা ক্ষার। ঠিক, অ্যালকিন, অ্যালডিহাইড, অ্যালকোহল এইসব তো অর্গানিক কম্পাউন্ড। অ্যালকিন মানে ডাবল বন্ড থাকে, যেখানে ডাবল বন্ডের গ্রুপ থাকে সেটাকে অ্যালকিন বলা হয়। অ্যালডিহাইড মানে যেখানে CHO গ্রুপ থাকে, আর অ্যালকোহল মানে যেখানে OH গ্রুপ থাকে, এদেরকে বলা হয়। এগুলো অর্গানিক কম্পাউন্ডের মধ্যে পড়ছে। তো অ্যালকালির এক্সাম্পল যদি দিই, আমি দিতেই পারি NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই সমস্ত তোমার এক্সাম্পল চলে আসলো কিসের? অ্যালকালির। ঠিক, চলো। তো এইটা আমাদের টপ 500 মোস্ট ইম্পর্ট্যান্ট MCQ সিরিজ, যেটার মধ্যে আমরা আজকে পার্ট 3 নাম্বার করেছি। যত বাবু কিছু হোমওয়ার্ক দিয়েছি একদম খাতায় নোট করো, কমেন্টে জানাও। এই প্র্যাকটিস যদি রাখো, আমি তোমাদেরকে বলছি যে আমি তোমাকে টপ 500 MCQ করিয়ে সামনে যে SSCর এক্সাম হবে সেখানে প্রচুর কোশ্চেন কমন দিয়ে দেবো। আসবেই আসবে, আমি কি দেবো সেটা তুমি দেখতেই পাবে। ঠিক আছে, তো সেখানে তোমাদের কোনো সমস্যা হবে না, অবশ্যই তোমরা পেয়ে যাবে সেখানে কমন কোশ্চেন যদি এইভাবে প্র্যাকটিস করো। প্লাস তোমাদের সবচেয়ে বড় ভয় যে স্যার আমাদের জিকে জিএস না মুখস্থ হয় না। আরে ভাই, কোশ্চেনের দ্বারাই করতে হবে। কোশ্চেনের দ্বারা তুমি সবচেয়ে ভালো বুঝবে। যখন প্রত্যেকটা অপশান যেরকম আমরা স্টাডি করতে চলি, সেরকম যদি স্টাডি করা শুরু করো, সব জিনিসই তোমার হয়ে যাবে।
কিছুই বাদ যাবে না। কীরকম আমি ভেঙে ভেঙে বের করি, সেই জিনিসটা তোমাদের মধ্যে আনতে হবে, সেই কোয়ালিটিটা তোমাদের মধ্যে আনতে হবে। যখন সেই জিনিসটা তোমরা নিয়ে আসবে, তোমরা নিজেই ফিল করতে পারবে যে হ্যাঁ আমাদের থেকে হওয়া শুরু হয়ে গেছে, আমরা নিজে করা শুরু করে দিয়েছি। ঠিক, তো এটা আমাদের পার্ট 3 রয়েছে। পার্ট 3 মানে এই ভিডিওটা প্রত্যেক শুক্রবারে আসবে। শুক্রবার বিকালে তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল WBPSC ওয়ালাতে। কোথায় পাচ্ছ? WBPSC ওয়ালাতে। চোখ রাখবে আমাদের চ্যানেলে WBPSC ওয়ালা, সেখানে পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে বাবু তোমাদের জন্য WB এক্সামস ওয়ালাতে SSCর ফাউন্ডেশন ব্যাচ চলছে, সেখানে প্র্যাকটিসই হয়, শিফট ওয়াইজ প্র্যাকটিস করাচ্ছি এখন আমি। তো জিকে জিএস বিভিন্ন ক্লাসেসগুলো চলছে WB এক্সামস ওয়ালাতে, WB এক্সামওয়ালা। আর WBPSC ওয়ালাতে পাশাপাশি আমি NTPC গ্রুপ ডি নিয়ে প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছি। NTPC আর গ্রুপ ডি নিয়ে সেখানে নাকি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সঙ্গে সঙ্গে সব কিছু করাচ্ছি। ঠিক, তো এই সমস্ত চলছে। আমাদের দুটো চ্যানেলে চোখ রাখবে, সমস্ত কিছু পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন ব্যাচেস চলে এসছে, তো ব্যাচেসেও তোমরা দেখতে পারো। পেইড ব্যাচেসগুলো যেটা সাবস্ক্রিপশন নিতে চাও তোমরা নিতে পারো। চলো এখানে ছাড়ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো থাকবে, আশা করি বুঝতে পারলে। যদি সমস্যা হয়, যদি ডাউট হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবে। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ।